Hello dear students, hope you are hale and hearty at home. This is Shudipa Sarkar, your English teacher. In the previous class, we have already learned about conditional sentences. Today, we will talk about conditional sentences again as it is a complex topic. Here, I will make things easier for you and give much emphasis on the comparison between second and third conditionals as students get more confused about them. প্রথমে শুরু করছি ক্লাসিফিকেশন দিয়ে। তোমরা জানো যে কন্ডিশনাল সেন্টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। প্রতিটি কন্ডিশনাল সেন্টেন্সের দুটি ক্লজ থাকে। প্রথমটি ইফ ক্লজ, দ্বিতীয়টি কনসিকুয়েন্স ক্লজ। এটিকে শুরুতে এবং শেষে ইচ্ছে মতো বসানো যেতে পারে। ইফ ক্লজে কন্ডিশন বা শর্ত উল্লেখ করা থাকে, কনসিকুয়েন্স ক্লজে থাকে ফলাফল। কনসিকুয়েন্স শব্দটির অর্থ হচ্ছে রেজাল্ট বা ফলাফল। আমরা আজকের ক্লাসে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল নিয়ে বিশদ আলোচনায় যাব না। আমাদের আগের ক্লাসে এটি নিয়ে আরও আলোচনা তোমরা অবশ্যই শুনে থাকবে। ক্লাসটি দেখা না হলে অবশ্যই দেখে নিবে। জিরো কন্ডিশনালের ক্ষেত্রে আমরা এর স্ট্রাকচার ও ইউজেস বা ব্যবহারগুলো জানব। স্ট্রাকচারটি খেয়াল করো: ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার তোমাদের সকলের মনে আছে আশা করি। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার আসি ইউজেসে। সায়েন্টিফিক লজ বা বৈজ্ঞানিক নিয়ম নীতির ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করতে পারি, যেমন ইফ ইউ হিট আইস ইট মেল্টস। যদি তুমি বরফকে তাপ দাও এটি গলে যায়। রুলস বা নিয়ম কানুনের ক্ষেত্রে ইফ দ্য ট্রাফিক লাইট ইজ রেড ড্রাইভার্স মাস্ট স্টপ। যদি ট্রাফিক লাইট লাল হয়ে যায় সেক্ষেত্রে চালকদেরকে থামতে হয় অবশ্যই। ফ্যাক্টস, তথ্য বা সত্য। ইফ ইউ মিক্স ব্লু অ্যান্ড রেড ইউ মেক পার্পল। ব্লু এবং রেড, লাল এবং নীলকে মিলিয়ে দিলে তুমি কি তৈরি করো? পার্পল বা বেগুনি। হ্যাবিটস, এক্সাম্পল ইফ ইট ইজ সানি, যদি দিনটি হয় রোদেলা বা রৌদ্রোজ্জ্বল, আই রাইড মাই বাইক টু ওয়ার্ক, আমি আমার বাইকে চড়ে কাজে যাই, এটা আমার অভ্যাস। ইনস্ট্রাকশনস বা নির্দেশনা প্রকাশ করতে ইফ ইউ পুশ দ্য বাটন ইট টার্নস অন, যদি তুমি বোতামটা টেপো তাহলে এটি চালু হয়। ফার্স্ট কন্ডিশনাল, it indicates that something has the possibility to happen at present or in future if certain condition gets fulfilled. অর্থাৎ বর্তমানে বা ভবিষ্যতে কোনো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে যদি নির্দিষ্ট কোনো শর্ত পূরণ হয়, এটি তাই ইঙ্গিত করে। ফর্মুলেশন বা স্ট্রাকচারটা দেখি। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল। প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার আমরা ইতিমধ্যে জেনেছি। ফিউচার সিম্পল অবশ্যই তোমাদের মনে আছে আশা করি। সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো আমরা এখানে একটি শর্ত পূরণ হলে অপর একটি ঘটনা ঘটতে পারে এমন সম্ভাবনা প্রকাশ করে থাকি। যেমন ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই উইল হ্যাভ খিচুড়ি, আমি কি করব? আমি খিচুড়ি খাবো। ইফ ইট ইজ সানি, যদি দিনটি হয় রৌদ্রোজ্জ্বল, আই উইল গো ফর আ ওয়াক, আমি হাঁটতে যাব। এই স্লাইডে আমরা ডিফারেন্ট ফর্ম অফ ফার্স্ট কন্ডিশনাল দেখতে পাচ্ছি। ঠিক আছে, মূলত এখানে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারের ভেরিয়েশন দেখানো হয়েছে। স্লাইডটি পজ করে নিজেরা পড়ে নিবে, আমি এটা নিয়ে এই ক্লাসে আর কোনো আলোচনা করতে চাচ্ছি না। চলে যাচ্ছি পরের স্লাইডে। এবার আসি সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল এর কম্পারেটিভ স্টাডিতে। এক্ষেত্রে আমরা প্রথমে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার ও ইউজেস সম্পর্কে জানব, তারপর জানব থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার ও ইউজেস সম্পর্কে, এবং পাশাপাশি এদের উভয়ের মধ্যে মিল এবং গরমিলগুলো খেয়াল করব। সেকেন্ড কন্ডিশনালের বেসিক স্ট্রাকচারটি খেয়াল করো। ইফ প্লাস পাস সিম্পল, এটি ইফ ক্লজের স্ট্রাকচার। কনসিকুয়েন্স ক্লজে আমরা পাচ্ছি সাবজেক্ট প্লাস would, could or might প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার আসি ইউজেস প্রসঙ্গে। স্টেট অফ বিং কথাটির অর্থ হচ্ছে
কোনো কিছু হওয়া বা কোনো অবস্থায় থাকা। আমি যা নই তা হওয়া কল্পনা করতে সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার হয়। স্ট্রাকচারটি আমরা দেখে নিই। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস ড্যাশ, এই ড্যাশে আমরা যে বিষয়টি কল্পনা করছি, যা হওয়ার কল্পনা করছি, সেটি আমরা এখানে লিখব। কনসিকুয়েন্স ক্লজে আমরা পাচ্ছি সাবজেক্ট প্লাস প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। বেসিক স্ট্রাকচার থেকে এর তেমন কোনো ভিন্নতা আমরা এখানে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র কল্পনা বোঝানোর জন্য যে কোনো প্রোনাউনের পরে আমরা ওয়্যার ব্যবহার করছি। আমরা জানি যে ওয়াজও কিছু কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য, যেমন হি এবং শি এর পরে বা ইটের পরে, কিন্তু আমরা সব সময় যাতে আমাদের ভুল না হয় সেজন্য আমরা ওয়্যার ব্যবহার করতে পারি। এক্সাম্পলগুলো দেখি। ইফ আই ওয়্যার রিচ আই উড বাই আ বিগ হাউস। দেখো, বর্তমানে দাঁড়িয়ে আমি শুধু কল্পনা করছি মাত্র, অতীতের সাথে এর কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে, কারণ এই বিষয়টির উপর ভিত্তি করেই সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালকে আমরা আলাদা করতে পারি। সেকেন্ড কন্ডিশনালে অতীতের সাথে সম্পর্ক নেই, আর থার্ড কন্ডিশনালে অতীতের সাথে সম্পর্ক রয়েছে। ঠিক আছে? আমি কি কল্পনা করছি? আমি রিচ নই বর্তমানে, কিন্তু আমি যদি রিচ হতাম তাহলে আমি কি করতাম? আমি একটি বড় বাড়ি কিনতাম। এটা আমার কল্পনা মাত্র। ইফ আই ওয়্যার আ ডক্টর, আমি যদি ডক্টর হতাম আমি কি করতাম? আই উড সার্ভ দ্য পুয়ার ফর ফ্রি, আমি বিনা পয়সায় বিনামূল্যে দরিদ্রদের সেবা করতাম, কিন্তু আমি ডক্টর নই, এটা আমার কল্পনা মাত্র। এবার আসি স্টেট অফ পজিশন নিয়ে। স্টেট অফ পজিশন কথাটির অর্থ হলো কোনো কিছু থাকা। পজিশন কথাটির অর্থ হচ্ছে অধিকার করা বা থাকা। কোনো কিছু থাকলে আমি কি করতাম তা কল্পনা করার ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করা হয়। এই স্ট্রাকচারটি খেয়াল করো। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট। তো হ্যাড আমরা ব্যবহার করেছি যেহেতু আমরা পজিশন ব্যবহার করছি, সেজন্যই আমাদের কিন্তু বেসিক স্ট্রাকচারের সাথে এর তেমন কোনো গরমিল আমরা দেখতে পাচ্ছি না। ভার্বের পাস্ট ফর্মই আমরা ব্যবহার করেছি। হ্যাভ হচ্ছে পজিশন বা থাকা এর প্রেজেন্ট ফর্ম, আমরা এর পাস্ট ফর্ম হ্যাড এখানে বসিয়েছি প্লাস অবজেক্ট। আর কনসিকুয়েন্স ক্লজেও আমরা বেসিক স্ট্রাকচার যেটি এখানে লেখা আছে সেটিই আছে। উড শুধু লেখা আছে, উড মাইটও তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তারপর আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পলটা দেখো। ইফ আই হ্যাড আ কার, যদি আমার একটি গাড়ি থাকতো, আই কুড বা আই উড ড্রাইভ ইট, আমি এটি চালাতাম অথবা আমি এটি চালাতে পারতাম। ঠিক আছে? আমার গাড়ি নেই, আমি বর্তমানে দাঁড়িয়ে শুধু কল্পনা করছি যে আমার যদি গাড়ি থাকতো আমি কি করতাম, সেটি আমি চালাতাম। ইফ আই হ্যাড মানি আই উড ল্যান্ড ইউ, আমার যদি টাকা থাকতো আমি তোমাকে ধার দিতাম। ঠিক আছে? কিন্তু আমার টাকা নেই, আমি শুধু কল্পনা করছি যে যদি আমার থাকতো আমি সেক্ষেত্রে তোমাকে ধার দিতাম। এবার আসি অ্যাকশনে। অ্যাকশন কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু ঘটা। এক্ষেত্রে কোনো ঘটনা ঘটার প্রেক্ষিতে অপর কিছু ঘটবে বা ঘটতে পারে এরূপ কল্পনা করা হয়। অবশ্যই আমরা সেকেন্ড কন্ডিশনালের কথা বলছি। এক্ষেত্রে স্ট্রাকচার সম্পূর্ণ বেসিক স্ট্রাকচারের মতোই, তোমরা এটি পড়ে নিতে পারো, মিলিয়ে নিতে পারো। এক্সাম্পল দেখো। ইফ শি কেম আই উড মিট হার, যদি সে আসতো আমি তার সাথে দেখা করতাম। ঠিক আছে? ইফ শি স্যাং আ সং, যদি সে একটি গান গাইতো, আই উড এনজয় ইট, আমি সেটি উপভোগ করতাম। বর্তমানে দাঁড়িয়ে আমি শুধু কল্পনা করছি মাত্র। ঠিক আছে? অতীতের সাথে এর কোনো সম্পর্ক নেই। এবার আমরা থার্ড কন্ডিশনালের 3টি ইউজেস আলোচনা করব, একই রকমভাবে যেটা আমরা সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে করেছিলাম। ঠিক আছে? প্রথমে আমরা বেসিক স্ট্রাকচারটা দেখে নিই। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, তারপর কনসিকুয়েন্স ক্লজে আমরা পাচ্ছি সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্টের যে স্ট্রাকচারটা ইফ ক্লজে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটার স্ট্রাকচার আশা করি তোমাদের মনে আছে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট হচ্ছে
এর স্ট্রাকচার পাস্ট পারফেক্টের। ঠিক আছে, এবার ইউজেস এ চলে যাই। এখানেও আমরা স্টেট অফ বিং দেখতে পাচ্ছি। ঠিক আছে, স্টেট অফ বিং কথাটার অর্থ আমরা জেনেছিলাম কিছু হওয়া বা কোনো অবস্থায় থাকা। অতীতের সাথে থার্ড কন্ডিশনাল সরাসরি সম্পর্কযুক্ত। বর্তমানে দাঁড়িয়ে অতীতের কোনো বিষয় নিয়ে রিগ্রেট অর্থাৎ অনুতাপ বা সুক্রিয়া আদায়ের ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো কিভাবে আমরা অনুতাপ বা সুক্রিয়া আদায় করছি এই দুটি এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি। ইফ আই হ্যাড বিন হেল অ্যান্ড হার্টি দ্যাট ডে আই উড হ্যাভ গন টু দ্য পার্টি। আমি বর্তমানে দাঁড়িয়ে রিগ্রেট করছি যে সেদিন যদি আমার স্বাস্থ্য ভালো থাকতো তাহলে আমি কি করতাম, আমি পার্টিতে যেতাম। ঠিক আছে, সবাই মজা করেছে সেটা আমি জানি, হয়তো 5-6 দিন আগেকার ঘটনা। ঠিক আছে, সেই সময় আমার শরীর অসুস্থ ছিল তাই আমি যেতে পারিনি, তাই আমি অনুতাপ করছি যে আমি যদি যেতে পারতাম আমি সেদিন হয়তো মজা করতে পারতাম। ঠিক আছে, ইফ আই হ্যাড বিন দেয়ার, আমি যদি সেখানে থাকতাম, আই উড হ্যাভ বিন ইন ডেঞ্জার, আমি বিপদে পড়তে পারতাম বা বিপদে পড়তাম। ঠিক আছে, এটা হচ্ছে সুক্রিয়া প্রকাশ যে আমি ভাগ্যিস সেখানে ছিলাম না, আমি যদি সেখানে থাকতাম আমি বিপদে পড়তাম। তো স্ট্রাকচারে যাই এবার। আমাদের এক্সাম্পলটা ক্লিয়ার হওয়ার পরে স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হবে। আমরা ইফ ক্লজে দেখতে পাচ্ছি ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড বিন। এই হ্যাড আমরা আমাদের যে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার সেটার হ্যাড আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব। আর যেহেতু স্টেট অফ বিং কোনো অবস্থায় থাকা বা হওয়া, বি এর ইংরেজি, তো বি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা বিন এখানে ব্যবহার করেছি। তারপরে আমরা এখানে যে বিষয়টি নিয়ে আমরা অনুতাপ করছি সেই বিষয়টি এখানে আমরা এই ড্যাশে বসাবো। তারপরে চলে যাই কনসিকুয়েন্স ক্লজে, যেটাতে আছে সাবজেক্ট প্রথমেই প্লাস উড হ্যাভ। এখানে কুড হ্যাভ মাইট হ্যাভ তোমরা প্রয়োজন মতো ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট। এবার আমরা স্টেট অফ পজিশন নিয়ে কথা বলবো। কোনো কিছু থাকা অর্থ প্রকাশ করাকে স্টেট অফ পজিশন বলা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এর অর্থ হচ্ছে কোনো কিছু থাকা। পজিশন কথাটির অর্থ হচ্ছে অধিকার করা বা কোনো কিছু থাকা। তো স্ট্রাকচারটা দেখে নিই। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড হ্যাড। আচ্ছা, দুবার হ্যাড লেখার কারণটা কি? আমাদের একটি হ্যাড আমাদের যে বেসিক স্ট্রাকচার পাস্ট পারফেক্ট তার অক্সিলারি ভার্ব, আর পরবর্তী যে হ্যাডটি আছে সেটা পজেশন কথাটির অর্থ অর্থাৎ থাকা। যেহেতু থাকা বিষয়টা আমরা এখানে প্রকাশ করব, থাকা ইংরেজি হচ্ছে হ্যাভ, আর হ্যাভের পাস্ট পার্টিসিপাল ফর্ম স্ট্রাকচার অনুসারে আমরা এখানে হ্যাড বসালাম। তারপরে কি থাকা সেই বিষয়টি আমরা এখানে এই ড্যাশে লিখব। এখানে আমরা চাইলে অবজেক্টও লিখতে পারতাম। কনসিকুয়েন্স ক্লজে আমরা পাচ্ছি সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট। এটা বেসিক স্ট্রাকচারের মতোই। ঠিক আছে, তো স্টেট অফ পজিশন দিয়ে আমরা মূলত বোঝাচ্ছি অতীতে আমার কোনো কিছু যদি থাকতো তাহলে আমি কি করতে পারতাম। ঠিক আছে, তো এবার এক্সাম্পলে আসি। ইফ আই হ্যাড হ্যাড মানি আই উড হ্যাভ হেল্পড হিম। আচ্ছা, অতীতে কোনো একটা ঘটনা ঘটেছিল যে কেউ তোমার কাছে সাহায্য প্রার্থনার জন্য এসেছিল কিন্তু তুমি তাকে সাহায্য করতে পারোনি, আর তুমি এখন বর্তমানে দাঁড়িয়ে অনুতাপ করছো যে আমার যদি টাকা থাকতো আমি তাকে সাহায্য করতাম। ঠিক আছে, তো অতীতের অনুতাপ প্রকাশ করছে এখানে। আর পজেশন, এখানে আমার কি থাকার কথা বলা হচ্ছে? মানি। আমার যদি টাকা থাকতো আমি তাকে সাহায্য করতাম। ঠিক আছে, স্ট্রাকচারের সাথে মিলছে কিনা দেখে নাও। ইফ আই হ্যাড হ্যাড হার নাম্বার অ্যাট দ্য টাইম, যদি সেই সময় আমার কাছে তার নাম্বার থাকতো, আই উড হ্যাভ ইনভাইটেড হার, আমি তাকে ইনভাইট করতাম। দুর্ভাগ্যবশত সে সময় আমার কাছে তার নাম্বার ছিল না এবং আমি তাকে ইনভাইট করতে পারিনি। চলে যাচ্ছি শেষ স্লাইডে, আবারও শেষ আলোচনায়। এবার আমরা কথা বলবো অ্যাকশন নিয়ে। অ্যাকশনের অর্থ কোনো ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আমরা এখানে অনুতাপ প্রকাশ করব। স্ট্রাকচারটি খেয়াল করো, স্ট্রাকচারটি হুবহু আমাদের বেসিক যে স্ট্রাকচার সেটির মতোই। ঠিক আছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাড হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টের যে অক্সিলারি সেটা, তারপর V3 তোমরা জানো, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মকে আমরা
V3 দিয়ে প্রকাশ করতে পারি প্লাস অবজেক্ট, আর কনসিকুয়েন্স ক্লজে আমরা পাচ্ছি কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আবারও প্লাস অবজেক্ট। ঠিক আছে, একই দুটি বেসিক ফর্মটা, আর এটা কোনো তফাৎ নেই। এক্সাম্পলটা দেখো, ইফ আই হ্যাড গন টু আগ্রা আই উড হ্যাভ সিন দ্য তাজমহল। এখানেও আমাদের অতীতের বিষয় নিয়ে একরকম অনুতাপ প্রকাশ পাচ্ছে। খেয়াল করো, যদি আমি আগ্রায় যেতাম, হয়তো 4-5 মাস আগে আমার কোনো ফ্রেন্ড গিয়েছে, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। এখন দাঁড়িয়ে আমি রিগ্রেট করছি, অনুতাপ করছি যে যদি আমি যেতাম তাহলে আমি কি করতাম, তাজমহল দেখতে পারতাম। ঠিক আছে, সম্পূর্ণ অতীতের ঘটনা। এরপরের এক্সাম্পল আছে, ইফ আই হ্যাড ওয়ার্কড হার্ড, আমি যদি কঠোর পরিশ্রম করতাম তাহলে আমি কি করতাম, আই উড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাশ করতাম। তাহলে আমি কোনো পরীক্ষায় অকৃতকার্য হয়েছি এবং এখন আমি সেটি নিয়ে অনুতাপ করছি যে আমি যদি কঠোর পরিশ্রম করতাম তাহলে আমি পরীক্ষাটিতে পাশ করতে পারতাম। তো দেখো, আলোচনা এখানেই আমি শেষ করব। আমরা সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের মধ্যে মূল যে তফাৎটি খেয়াল করলাম সেটি হচ্ছে, সেকেন্ড কন্ডিশনালে অতীতের কোনো ঘটনা নিয়ে কোনো কথা হচ্ছে না, বর্তমানে দাঁড়িয়ে আমি শুধু কল্পনা করছি, মনের জগতে বিচরণ করছি। আর থার্ড কন্ডিশনালে আমরা প্রতিটি ক্ষেত্রেই দেখতে পেলাম যে অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে আমরা কথা বলছি যা অতীতের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, অতীতে ঘটে গিয়েছিল। ঠিক আছে, এবং সেটি আর এখন ঠিক করা যাবে না। ঠিক আছে, যা অতীতে ঘটে গিয়েছিল সেটা নিয়ে আমার শুধু অনুতাপ আমি প্রকাশ করছি। ঠিক, অতীতকালের সাথে সেকেন্ড কন্ডিশনালের সম্পর্ক নেই, আর থার্ড কন্ডিশনালের সম্পর্ক আছে। এটাই হচ্ছে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালের মূল তফাৎ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীরা প্রায়ই কনফিউজ থাকে। আমার ধারণা আজকের ক্লাসের পরে তোমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। আমি আজকের আলোচনায় এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।